ছাত্রছাত্রী তোমরা এই ধ্বনি তত্ত্ব নিয়ে একটা ভিডিও দেওয়ার কথা বলেছিলে, সেই জন্য আজকে তার উপস্থাপনা করছি। তোমরা একটু মন দিয়ে শোনো, যেগুলো লেখার দরকার তোমরা এই পুরো লেখাটাকে তোমরা নোট করে নিও। দেখো, এই ভাষা বিজ্ঞানে শাখা হচ্ছে দুটি, একটা হচ্ছে ধ্বনি বিজ্ঞান আর একটা হচ্ছে ধ্বনি তত্ত্ব। আর এই ভাষা বিজ্ঞানে ধ্বনি বলতে একমাত্র বাগধ্বনিকেই বোঝায়। এখানে ধরো কুকুরের শব্দ, বিনা তারের শব্দ বা ভয়ের কোনো চিৎকার, বৃষ্টির শব্দ, ঝড়ের আওয়াজ, গাড়ির হর্ন, এগুলো কিন্তু ভাষা বিজ্ঞানে কোনো ধ্বনির মধ্যেই পড়ে না। ধ্বনি সেগুলোই হবে। ভাষা বিজ্ঞানের ধ্বনি বলতে একমাত্র বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ বা শব্দকেই আমরা ধ্বনি বলে চিহ্নিত করব। দেখো, এই ধ্বনিতত্ত্ব, আমাদের এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে এই বাগধ্বনি বা মুখের কথা বা ভাষা। এ মুখ বলতে কোনো কুকুরের বা কোনো পশুর বা কোনো প্রাণীর মুখ নয়, এ একমাত্র প্রাণী, সে হচ্ছে মানুষ। এই মানুষের কথা, তার একমাত্র বাগযন্ত্র রয়েছে, যা সেই মানুষেরই কথা বা ভাষা। এবার দেখো, এই ধ্বনিতত্ত্বকে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটা বিভাজ্য ধ্বনি আর একটা হচ্ছে অবিভাজ্য ধ্বনি। আমরা বইটার প্রথমের দিকে একটু পড়লে বোধহয় তোমরা বুঝতে পারো কিনা। দেখো, যে ভাষা বিজ্ঞানের ধ্বনি বলতে বাগধ্বনি, অর্থাৎ কথা বলার সময়ে যে ধ্বনি আমরা মুখে উচ্চারণ করি বা কথা বলি, হাসি কান্না, হাঁচি, নাক ডাকা, ভয়ের চিৎকার ইত্যাদি, এগুলো কিন্তু বাগধ্বনির মধ্যে পড়ে না। আবার বাগধ্বনির সঙ্গে সূক্ষ্ম ফারাকও রয়েছে। কেন না, সমস্ত আওয়াজ ধ্বনি নয়। বলছে দেখো, ধ্বনি নয়, ঠিক কোনখানটার বাগধ্বনি হয়ে ওঠা, সেগুলো নিয়ে এখনকার আলোচনা। আমরা যখন লিখি, আমরা এই ধ্বনি বা আওয়াজ বা শব্দটা যখন আমরা খাতায় লিখি, এই লিখিত রূপ হচ্ছে বর্ণ। এই বর্ণ যে ব্যবহার করি, এই বর্ণ জুড়ে জুড়ে শব্দ তৈরি হয়, আর এই শব্দ জুড়ে জুড়ে একটা বড় বাক্য তৈরি হয়। আবার এই বাক্যটা আবার যখন বড় আরো অনেক বাক্য যখন লিখি, তখন সেটা অনুচ্ছেদ হয়ে যায়, বা এই বাক্যগুলো আমরা যেখানে দরকার সেখানে প্রয়োজন মতো আমরা বন্ধ করতে পারি, ছেদ টানতে পারি। তো কথা বলার সময় এই ধ্বনিতত্ত্বের আলোচ্য দেখো বাগধ্বনি, তো মুখের ভাষা বা মুখের কথা। কথা বলার সময় আমরা ধ্বনি জুড়ে জুড়ে শব্দ উচ্চারণ করি। এই যে ধ্বনি জুড়ে জুড়ে শব্দ উচ্চারণ করি, এখানে আমরা একটা বাক্য দিয়েছি, দেখো, শুভ পরে। এখানে শব্দ জুড়ে জুড়ে বাক্য তৈরি হয়েছে। এটা তাহলে এই শব্দটা কিভাবে তৈরি হয়েছে? এইভাবে শব্দটা তৈরি হয়েছে, এইভাবে। এইটা কি? এটা হচ্ছে ধ্বনি বিশ্লেষণ। এই ধ্বনি বিশ্লেষণ, দেখো, এইটাকে বলা হচ্ছে, পুরোটাকে বলা হচ্ছে বাক প্রবাহ। এই বাক প্রবাহকে বিশ্লেষণ করলে যে খণ্ড খণ্ড অথচ সুস্পষ্ট ধ্বনিগত উপাদান, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এই সাতটা ধ্বনি উপাদান আমরা পাই। এই ধ্বনি উপাদানগুলি নিয়েই এক একটা করে শব্দ তৈরি হয়। এই ধ্বনি উপাদানগুলি নিয়ে শুভ পরে, এটা একটা বাক প্রবাহ। তাহলে এই বাক প্রবাহটা কি? বাক প্রবাহ হচ্ছে বিভাজ্য অবিভাজ্য ধ্বনি। পরে আমরা আসছি অবিভাজ্য ধ্বনি। তাহলে বিভাজ্য ধ্বনি কাকে বলে তোমরা বুঝতে পারলে। তাহলে ধ্বনি জুড়ে জুড়ে শব্দ তৈরি হয়, এইটাই ধ্বনি বিশ্লেষণের নামই হচ্ছে বিভাজ্য ধ্বনি বা খণ্ডধ্বনি। এই যে খণ্ড খণ্ড করে বলছি। এবার দেখো, তারপরে রয়েছে শব্দ জুড়ে জুড়ে বাক্য উচ্চারণ করি, বাক্য জুড়ে জুড়ে যতটা দরকার ততটা কথা বলি। তাহলে এগুলো সবই হচ্ছে অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ছে। বিভাজ্য ধ্বনি হচ্ছে খণ্ডধ্বনি। এরপরে দেখো, ধ্বনি, শব্দ বা পদ ইত্যাদি হলো ভাষার শরীরের একটা স্তর। এটা আন্ডারলাইন করো। এটা যে ভাষার শরীরের স্তরগুলো কি কি পরীক্ষায় আসতে পারে, সঙ্গে সঙ্গে তোমরা নোট করে নিয়ে উত্তরটাও লিখে নাও। সবচেয়ে নিচে ধ্বনি স্তর, তার উপরে রূপ স্তর। তোমরা এই যে বইটা প্রথমে আছে ধ্বনিতত্ত্ব, তো এর পরে পরে চ্যাপ্টারগুলো দেখো, পুরো লেখা আছে এখানে। বলছে ধ্বনি স্তর মানে এইটা, তারপরে আছে রূপ স্তর, মানে ধ্বনির পরে রূপতত্ত্ব বলে একটা আছে, দেখবে। তারপরে পদ স্তর, তারপরে দেখবে বাক্য আছে, বাক্য স্তর, যেটা বাক্য স্তর। তারপরে আছে শব্দার্থ স্তর। তাহলে ভাষার ধ্বনি স্তর নিয়ে আলোচনার নাম হচ্ছে ধ্বনিতত্ত্ব। তাহলে ধ্বনিতত্ত্ব কাকে বলে, এটা একটা শর্ট কোশ্চেনে আসতে পারে, লিখে ফেলবে। তাহলে এখানে বাগধ্বনি সম্বন্ধে তিনটি জরুরি কথা মনে রাখা দরকার। দেখো, তোমাদের বললাম যে বাগধ্বনি সম্বন্ধে তিনটি জরুরি কথা মনে রাখা দরকার। তবে এই তিনটি জরুরি কথা মনে রাখার আগে তোমরা অবিভাজ্য ধ্বনি, যেটা বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি বলেছিলাম আমি, যে বিভাজ্য ধ্বনি বলতে বর্ণ জুড়ে জুড়ে শব্দ তৈরি হয়। এই যে বর্ণ জুড়ে জুড়ে শব্দ তৈরি হয়েছে, তার আগে তো ধ্বনি, এই ধ্বনির বিশ্লেষণ করে দেখিয়েছিলাম।
এরপরে বলছে যে ধ্বনি জুড়ে জুড়ে শব্দ উচ্চারণ, শব্দ জুড়ে জুড়ে বাক্য উচ্চারণ করছি। বাক্য নিয়ে দু একটা কথা আছে। দেখো আমাদের বাক প্রবাহে এমন ধ্বনি, আমাদের বাক প্রবাহ মানে আমি উদাহরণ দিয়েছিলাম শুভ পরে, এটা পুরোটাই হচ্ছে বাক প্রবাহ। আমাদের বাক প্রবাহে এমন ধ্বনিও শোনা যায় যাকে এরকম সুস্পষ্ট ছোট ছোট একক রূপে ভাগ করা যায় না, এগুলোকে অবিভাজ্য ধ্বনি বলে। যেমন শুভ পরে, দেখো এইটা হচ্ছে বিভাজ্য ধ্বনি। এই বিশ্লেষণ ছাড়া, এই বিভাজ্য ধ্বনি যে এই বিশ্লেষণ ছাড়া আরো একটা ধ্বনি আছে, সেটি হলো সূক্ষ্ম সুরের প্রবাহ। বাক্যটি শুনে অনুভব করতে হবে অথবা কানে শুনে বা কানে শুনলে সেটা ধরা পড়বে। দেখো শুভ পরে, এটা একটা বাক্য দাঁড়িয়ে দেওয়া আছে, আমি থামছি শুভ পরে, একদম স্ট্রেট একটা বাক্য। এটা না বলে যদি বলি যে শুভ পরে, তাহলে দেখো শুভ পরে, যে শুভ শব্দটা বলছি এক্ষেত্রে সুরের একটা ওঠানামা আছে। এই বাক্যে প্রথমে সুরের প্রবাহটা ক্ষীণ, পরে যখন যাচ্ছি তখন তীব্র। শুভ পরে একটু জোর দিয়ে বলছি। দেখো তাই প্রথম বাক্যটি হচ্ছে বিবৃতিমূলক আর দ্বিতীয় বাক্যটি হচ্ছে প্রশ্নবোধক। তাহলে এগুলো অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে। এবারে তোমরা দেখো যে যে বাগধ্বনি সম্বন্ধে তিনটি জরুরি কথা তোমরা বইতে দেখবে, 1, 2, 3 তিনটে প্যারা করা আছে। এই তিনটে প্যারার মধ্যে প্রথম যে প্যারা, সেই প্রথম প্যারাটা দেখবে। তো এখানে বাগধ্বনি সম্বন্ধে তিনটি জরুরি কথা মনে রাখা দরকার। একের দাগের, এই যে একের দাগের, এই একের দাগে তোমরা বই পাশেই একটা পয়েন্ট করে নিতে পারো। এই বাগধ্বনি খণ্ডধ্বনি হিসাবে বাগধ্বনি, এটা খণ্ডধ্বনি হিসেবে বাগধ্বনি, এটা তোমরা নিজের মতো করে বানিয়ে নিতে পারো। দেখো কথা বলার সময়ে আমরা যখন কথা বলি তখন কথাগুলো অবিচ্ছিন্নভাবে বলে যাই, তার একটা ধ্বনি প্রবাহ থাকে। এবার যখন আমরা এই অবিচ্ছিন্নভাবে পরপর ধ্বনিগুলো যখন বলে যাই তখন বলার সময় দেখবে একটা ধ্বনির সঙ্গে আর একটা ধ্বনির একটা প্রভাব পড়ে, যার ফলে ধ্বনির উচ্চারণগত বিকৃতি লক্ষ্য করা যায়। যখন তোমরা ক্লাস 9-এ সমীভবন পড়েছিলে, সমীভবনে ওখানে ছিল গল্প থেকে গপ্প পড়েছিলে, গল্প থেকে গপ্প। ধরো পদ্ম, পদয়ম থেকে পদয়দ, পদ্ম থেকে পদ্ম। তারপরে তোমরা দেখো ওখানে চন্দন থেকে চন্দন, এইরকম শব্দগুলো তোমরা পড়েছিলে। এখানে দেখো 5 সের, এই পরপর ধ্বনিগুলো বলতে গিয়ে 5 সের, এই কথাটা তাড়াতাড়ি বলতে গিয়ে এবং পরপর বলতে গিয়ে একটা ধ্বনির সঙ্গে আর একটা ধ্বনি পরস্পর প্রভাবিত হচ্ছে, সেই জন্য 5 সের কথাটি হয়ে গেছে। এটা একটা ধ্বনি প্রবাহ, কিন্তু উচ্চারণ করতে গিয়ে দেখা যাচ্ছে এটা বিকৃত হয়েছে। বা মাস্টার মশাই, তোমরা ক্লাস 6-এ পড়েছিলে, ওই শঙ্কর সেনাপতিতে মাসাই, মাস্টার মশাই থেকে মাসাই। তো এবারে দেখো সেই ধ্বনিগত একটা বিকৃতি দেখা গেছে, কিন্তু ধ্বনিতত্ত্ব কোনো উচ্চারণগত নিয়ে আলোচনা করে না। ধ্বনিতত্ত্ব উচ্চারণ নিয়েই আলোচনা করে না, খণ্ডধ্বনি নিয়েই আলোচনা করে। উচ্চারণ নিয়ে আলোচনা করে কে না অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি শুধু ধ্বনি নিয়েই আলোচনা করে, খণ্ডধ্বনি নিয়ে আলোচনা করে, সেটা 1 নম্বরেই রয়েছে। দেখো কিন্তু ব্যাকরণে ভাষার ধ্বনি বিশ্লেষণের সময় বিশ্লেষণের সুবিধার জন্য প্রতিটি ধ্বনি থেকে আলাদা আলাদা খণ্ড একক হিসেবে ধরে নেওয়া হয়। অথবা আমরা মনে রাখবো যে যদি ধ্বনিখণ্ডের চেয়ে ধ্বনি প্রবাহের বাস্তবতা অনেক বেশি, তো বিশ্লেষণের উদ্দেশ্যে ব্যাকরণের গণ্ডিতে আমরা খণ্ডধ্বনিকেই গুরুত্ব দেব। এই খণ্ডধ্বনির নাম হচ্ছে বিভাজ্য ধ্বনি। আমি খণ্ডধ্বনি হিসেবে বাগধ্বনি হলো। এবার 2 নম্বর, বাগধ্বনি জুড়ে জুড়ে রূপ। এই যে রূপ জিনিসটা কি? রূপ দেখো, রূপ বলতে যার অর্থ আছে এবং যাকে আর ভাঙলে তার অর্থ খুঁজে পাওয়া যাবে না, সেটাকে বলা হচ্ছে রূপ। যেমন শব্দে পাখি, পাখি এই শব্দটাকে ভাঙলে তার একটাও কোনো অর্থ পাওয়া যাবে না, এটা খণ্ডধ্বনি হয়ে যাবে। এবারে পাখি গুলি যখন হচ্ছে, দেখো পাখি আর গুলি এই দুটি রূপ, কিন্তু এর সঙ্গে পরবর্তীকালে আলোচনায় আছে, তোমরা দেখতে পাবে এর সঙ্গে দলের তফাৎ আছে। দল আমরা একমাত্র মুক্তদল রুদ্ধদল বলি। মুক্তদলের চিহ্ন এইটা, মুক্তদলের চিহ্ন হচ্ছে এইটা, আর রুদ্ধদলের চিহ্ন হচ্ছে উপরে ব্যাস। দেখো এই পাখিগুলিকে আমি দল চিহ্নিত করেছি। দেখো
পাখি। দল বলতে কি? বাকযন্ত্রের একবারের চেষ্টায় একটি শব্দের যতটুকু অংশ আমরা উচ্চারণ করি তাকেই বলছি দল। ধরো কলকাতা, কলকাতা। বিদ্যাসাগর, বিদ্যাসাগর। যেভাবে বলছি সেইভাবে লেখা হবে। বিদ বয়াসিকা দয়াসন্ত, বিদ্যা দয়াকারে দা, সা দন্তসয়াকার, গর গর। এইভাবে হবে দল বিশ্লেষণ। বিদ্যাসাগর। পাখিগুলিকে দেখো আমি বিশ্লেষণ করছি পাখিগুলি, এর কোনো অর্থ নেই, কিন্তু রূপের ক্ষেত্রে অর্থ অনিবার্য। সেই জন্য বলছে বাগধ্বনি জুড়ে জুড়ে রূপ, রূপ জুড়ে জুড়ে শব্দ। বাক্যের মধ্যে অর্থপূর্ণ বড় বড় একক তৈরি হয়। দেখো অর্থপূর্ণ রূপ আর শব্দ এগুলো অর্থপূর্ণ, কিন্তু বাগধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই, যেটা এতক্ষণ বললাম। চোখের জল কথাটা শুনলে পুরো কথাটা মানে বুঝি। চোখে আর জল এই দুটি কথা আছে, এই দুটি কথার মধ্যে চোখটাকে ভাঙো, দেখবে চোখ, চোখ আর এগুলো এক একটা করে কিন্তু রূপ। এটা এক একটা রূপ। চোখ এবং এই দুটো হচ্ছে রূপ। চোখের আর জল এ দুটো মানের চোখ চোখ এবং তার সঙ্গে আরো অন্য কিছু এর সঙ্গে যুক্ত আছে। দেখো এবারে এইটাকে যখন চোখের যখন বিশ্লেষণ করবে, তখন বিশ্লেষণ হলে তখন সেটা হবে খণ্ডধ্বনি, বিভাজ্য ধ্বনি হয়ে যাবে। দেখো চোখের জল তোমরা আছে বইতে লেখো। দেখো এই 8টা ধ্বনির কোনোরূপ নিজস্ব কোনো মানে নেই। অতএব মনে রাখতে হবে যে ধ্বনিতত্ত্বের আলোচ্য একক বাগধ্বনি হলো ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক। আন্ডারলাইন করো, বাগধ্বনি কাকে বলে? ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক। আবার এও মনে রাখতে হবে যে অর্থহীন হলেও অবশ্যই ভাষার মানে তৈরির এলাকায় এর ভূমিকা অপরিসীম। এরপর দেখো 3 নম্বর। আচ্ছা, এর একটা 2 নম্বরে একটা পয়েন্ট করে নিতে পারো। বাগধ্বনির অর্থ না থাকলেও ভাষা তৈরিতে সক্ষম। বাগধ্বনির অর্থ না থাকলেও ভাষা তৈরিতে সক্ষম। এইটা এখানে আমি লিখছি না, তোমরা লিখে নাও। বাগধ্বনির অর্থ না থাকলেও ভাষা তৈরিতে সক্ষম। এবার 3 নম্বরে একটা পয়েন্ট করে নাও, ধ্বনি ও বর্ণের সম্পর্ক। ধ্বনি এবং বর্ণের সম্পর্ক, ধ্বনি বর্ণের সম্পর্ক, এটাও লিখে নাও। দেখো ধ্বনি বলতে কি বুঝি আমরা? আমরা যেটা বাকযন্ত্রের সাথে যেটা উচ্চারণ করি তাই ধ্বনি। মুখে যা বলি সেটা যখন আমরা লিখি সেটাই হচ্ছে বর্ণ বা লিখি। কিন্তু এই ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্কটা খুব একটা সরল নয়। একটা ধ্বনির জন্য লেখায় অনেক সময় একাধিক বর্ণ আমরা ব্যবহার করি। একটা ধ্বনি লেখার ক্ষেত্রে আমরা একাধিক ধ্বনি আমরা ব্যবহার করি। যেমন ধ্বনি বলতে আমরা ধরো একটা বর্ণ, ধরো আমরা দন্তস, তাহলে 3 নম্বরের পয়েন্টটা তোমরা লিখে নিয়েছো। তো আমরা যখন ধ্বনি যেটা উচ্চারণ করি সেটাই হচ্ছে উচ্চারণ করি, যখন সেটা উচ্চারণ করি এবং সেটা যখন লিখি, উচ্চারণ করলে হচ্ছে সেটা ধ্বনি, আর যখন লিখছি তখন সেটা হচ্ছে বর্ণ। এবার বলছে যে একটি ধ্বনির লেখার সময় একাধিক বর্ণ আমরা ব্যবহার করি। একটা ধ্বনি যখন আমরা লিখি একাধিক বর্ণ ব্যবহার করি। যেমন ধরো স বললে, আমরা যখন স বলি তখন স বললে তালব্য, মূর্ধন্য স আর দন্ত স, এই 3টে স এসে যাচ্ছে। কিন্তু দেখো এই স 3টের মধ্যেই এই দুটো কিন্তু ইংরেজিতে আমরা যখন লিখি তালব্য SH বলে লিখি, মানে দুটোর উচ্চারণ একই আর দ্বন্দ্ব স আলাদা। যেমন শেষ বা শস্যের উচ্চারণে সব কটি তালব্য এবং তালব্য মূর্ধন্য স তালব্য এর উচ্চারণের এক, তালব্য এর যে উচ্চারণ সেই উচ্চারণে এক। আমরা একটি বর্ণের জন্য উচ্চারণে একাধিক ধ্বনি ব্যবহার করি। আবার দেখো একটা বর্ণের জন্য উচ্চারণ একাধিক ধ্বনি। যেমন ধরো বাংলায় তোমরা এটা অতয়াসে উচ্চারণ করো, অতি কি নয়, অতি। তাহলে এই অটা ও রূপে উচ্চারণ হচ্ছে। তাহলে বললাম হচ্ছে অতি, কিন্তু উচ্চারণে এইটা হচ্ছে। এই উচ্চারণগত যে ত্রুটি বা উচ্চারণ সংক্রান্ত যে আলোচনা করে সেটা অবিভাজ্য ধ্বনি, সেটা করে কি অবিভাজ্য ধ্বনি। দেখো অপু, পরি, নতুন, অনেকগুলো দিয়ে দিয়েছে। এবারে অনেক, এবারে অনেক যখন বলছি তখন এইটা উচ্চারণ কিন্তু বিকৃতি নেই, অনেক অয়ের মতোই উচ্চারণ হচ্ছে। অনেক, অত, কত, বড় ইত্যাদি শব্দ কিন্তু অ দিয়ে উচ্চারণ হয়, ও দিয়ে নয়। এরকম আরো অনেক ক্ষেত্রেই দেখা যায়।
তাহলে বাংলায় বর্ণ এবং ধ্বনির মধ্যে সম্পর্ক কিন্তু অত সহজ নয়। আচ্ছা, এবার তোমাদের ওই বিভাজ্য ধ্বনির যে দুটো ভাগ, একটা স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, এটা নিয়ে তোমাদের একটু সমস্যা ছিল। ওইটা দেখো পৃষ্ঠা নম্বর 115 নিচের দিকে আছে। দেখো এইরকম একটা ছবি, প্রকৃতপক্ষে এই একটা ছবিটা হচ্ছে মুখের ছবি, এইটা হচ্ছে আমাদের সামনের দিক, মুখের সামনের দিক, আর এইটা আমাদের মুখের পেছনের দিক, ওর গলার দিকটা। এইটা এইভাবে তোমাকে ভেবে নিয়ে এই ছকটা বিশ্লেষণ করতে হবে। তাহলে সামনের দিকে আমাদের যেটা উচ্চারণ হচ্ছে, দেখো এই সাতটাই হচ্ছে তো আমাদের মৌলিক ধ্বনি, হর্ষই হর্ষ, এ, ও, এ, অ আর আ। এই সাতটাই হচ্ছে চলিত ভাষায় মুখের মান্য বাংলার স্বরধ্বনি। এটা আমরা সবাই মেনে নিয়েছি, এই স্বরধ্বনিগুলো। এইটাই হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, এই দিকটা, এটা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি কেন বলা হয়েছে তার সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। দেখো, আমরা যখন এই সম্মুখ স্বরধ্বনিগুলি উচ্চারণ করি তখন আমাদের মুখের গহ্বরে অবস্থিত জিভ সামনের দিকে এগিয়ে আসতে চায়, তাই এই স্বরধ্বনিগুলি হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। আর এগুলোকে পশ্চাৎ স্বরধ্বনি কেন বলা হচ্ছে? হর্ষ, ও আর অ, এই স্বরধ্বনিগুলি যখন আমরা উচ্চারণ করি মুখের গহ্বরে অবস্থিত জিভ পেছনের দিকে সরে যেতে চায়। হর্ষ, উ, দেখো জিভটা যখন উচ্চারণ করে দেখবে তাহলেই বুঝতে পারবে। উচ্চারণ করে দেখো হর্ষ, উ, জিভটা পিছনের দিকে কুঁচকে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। আর আ কে কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়েছে এই কারণে যে আ সামনের দিকেও যাবে না উচ্চারণের সময়, আবার পেছনের দিকেও আসে না জিভ। এই আটা যখন আমরা উচ্চারণ করছি মুখের গহ্বরে অবস্থিত জিভ সামনের দিকেও এগোবে না আর পিছনের দিকেও পিছিয়ে আসবে না, একমাত্র কেন্দ্রতেই সে অবস্থান করে, তাই এটি হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। আচ্ছা, এবার দেখো তোমরা এই সম্মুখ স্বরধ্বনি হলো, এগুলোকে আবার প্রসারিত স্বরধ্বনিও বলা হয়। কেন না এই স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট দুপাশে প্রসারিত হয়ে যায়, দুদিকে প্রসারিত হয়ে যায়। হর্ষ, ই, দেখো ঠোঁটটা প্রসারিত হচ্ছে, ওই জন্য প্রসারিত স্বরধ্বনি। আর কুঞ্চিত কেন না, কুঞ্চিত ঠোঁট দুটো কুঞ্চিত হয়ে যায় উচ্চারণ করার সময়। ও উচ্চারণ করো দেখবে গোল হয়ে যাচ্ছে, একে কুঞ্চিত আবার বর্তুলও বলা হয়। এখানে কুঞ্চিত বা বর্তুল, এটাও বর্তুলও বলা হয়। এবারে আরেকটা রয়েছে মধ্যস্থ স্বরধ্বনি। মধ্যস্থ স্বরধ্বনি কি? এ কুঞ্চিত হয় না, প্রসারিত হয় না, মাঝখানে অবস্থান করে, ওই জন্য মধ্যস্থ স্বরধ্বনি। দেখো এবারে রয়েছে এই উচ্চ স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনিটা দেখো তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। উচ্চ মানে উঁচুতে আছে, হর্ষই আর হর্ষ, এই তীর চিহ্ন দেওয়া আছে। দেখো হর্ষই এবং হর্ষ, এটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি। এই উচ্চ স্বরধ্বনি মানে হচ্ছে আমরা যখন উচ্চারণ করি হর্ষই বা হর্ষ, তখন সবচেয়ে উঁচুতে জীব অবস্থান করে, সেই জন্য এটা উচ্চ স্বরধ্বনি। দেখো এরপরে রয়েছে উচ্চ মধ্য স্বরধ্বনি। এই উচ্চ মধ্য স্বরধ্বনি এ এবং ও, আর নিম্ন মধ্য স্বরধ্বনি এ আর অ, আর নিম্ন স্বরধ্বনি আ। এবার দেখো উচ্চ মধ্য স্বরধ্বনি হর্ষই এবং হর্ষ যখন আমরা উচ্চারণ করেছিলাম, জীব যেখানে অবস্থান করেছিল সেই অবস্থান থেকে একটু নিচের দিকে সে আসতে চায়। হর্ষই উচ্চারণ করে জীবটা যেভাবে রাখছো ঠিক সেইভাবে আবার এটা উচ্চারণ করে হর্ষই এ, তাহলে দেখো জীবটা একটু নিচের দিকে সরে আসতে চাইছে মাঝের দিকে, সেই জন্য জীবটা যেহেতু মাঝের দিকে সরে আসতে চাইছে যেন মধ্য স্বরধ্বনি, উচ্চতে থেকে মাঝের দিকে নেমে আসা, উচ্চ মধ্য। এবার নিম্ন মধ্য, দেখো নিম্ন মধ্যতে রয়েছে এ আর অ। এই নিম্ন মধ্য নিচের অবস্থান থেকে মাঝের অবস্থানে যেতে চায়। দেখো এ বা অ,
অ যেখানে এ উচ্চারণ করেছিলে সেইখান থেকে জীব আরো মাঝের দিকে যেতে চায় অ, সেই জন্য এটা নিম্ন মধ্য। মনে রাখবে কি করে? দেখো, সম্মুখ স্বরধ্বনি প্রসারিত স্বরধ্বনি একদিকে আছে, তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে আছে পশ্চাৎ স্বরধ্বনি কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি, তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। এরপরে দেখো, প্রথমে ভাববে উচ্চ, এটা নিম্ন, নিম্নটা এইখানে রাখবে, উচ্চ নিম্ন, উচ্চ মধ্য নিম্ন মধ্য, এইভাবে মনে রাখবে। উচ্চ নিম্ন, উচ্চ মধ্য নিম্ন মধ্য। এখানে আরো একটা দেখো, সংবৃত বিবৃত, অর্ধ সংবৃত অর্ধ বিবৃত, এইভাবেই মনে রাখতে হবে, সংবৃত আর বিবৃত। এরপরে সংবৃত আর বিবৃত দেখাচ্ছি। এবার দেখো, এই সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত আর বিবৃত কিভাবে মনে রাখতে বলেছি। সংবৃত, নিচেরটা বিবৃত, অর্ধ সংবৃত অর্ধ বিবৃত। সংবৃতের কাছে অর্ধ থাকছে, এ বিবৃতের কাছে অর্ধ বিবৃত থাকছে। এবার দেখো, সংবৃত বলতে যখন আমরা এটা উচ্চারণ করছি, সংবৃত হর্ষই এবং হর্ষ, ঠোঁট দুটি কম খোলা থাকছে, ঠোঁট দুটি কম খোলা থাকছে, হর্ষই হর্ষ। তারপরে দেখো বিবৃততে যাচ্ছি যখন, এই বিবৃত, এই বিবৃত মানে এ আর অ, দেখো ঠোঁট অনেক বেশি খোলা যাচ্ছে। বিবৃত ঠোঁট দুটি বেশি খোলা থাকে, এ আর অ। এবার আছে অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত হচ্ছে বিবৃত, অর্ধ সংবৃত হচ্ছে বিবৃত থেকে কম খোলা, বিবৃত থেকে কম খোলা অর্ধ সংবৃত। আর অর্ধ সংবৃতের থেকে দেখো অর্ধ বিবৃত, এই বিবৃতের পরে আছে অর্ধ বিবৃত, বিবৃত স্বরধ্বনির চেয়ে কম খোলা থাকছে। আর অর্ধ সংবৃত অর্ধ বিবৃতির থেকে এটা কম খোলা থাকছে। তাহলে বুঝতে পেরেছো কিনা দেখো, তাহলে হর্ষই হর্ষ বেশি খোলা থাকছে, এ অ কম খোলা থাকছে। এবার এর থেকে এইটা কম, আবার এর থেকে এইটা কম, ব্যাপারটা বোঝা গেল। আর একবার দেখো, সংবৃত এখানে লেখা আছে দুটি ঠোঁট দুটি কম খোলা থাকছে, এই দুটো। আর বিবৃত এ আর অ এটা বেশি খোলা থাকছে। এবার আছে অর্ধ বিবৃত মানে এ আর ও, অর্ধ বিবৃত এ এবং ও, এই বিবৃত স্বরধ্বনির চেয়ে কম খোলা থাকছে, এ অ এর থেকে এ ও কম খোলা থাকছে। এবার আছে অর্ধ সংবৃত, এই অর্ধ সংবৃত যেটা, অর্ধ সংবৃত হর্ষই এবং হর্ষ, সেটা হচ্ছে অর্ধ বিবৃতের থেকে কম খোলা থাকছে। দেখো, এইটা সম্পূর্ণ ভুল বোঝানো হয়েছে, তোমরা একটু আরেকবার লক্ষ্য করো। এই যে আ, এটা তো এটা বিবৃত মানে এটা নয়, বিবৃত মানে হচ্ছে আ, বিবৃত হচ্ছে আ, আর এইটা হচ্ছে অর্ধ বিবৃত, আর এইটা হচ্ছে অর্ধ সংবৃত, আর এইটা হচ্ছে সংবৃত। আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখো, আটা হচ্ছে বিবৃত, বেশি খোলা থাকছে, আ উচ্চারণ করে দেখবে বেশি খোলা থাকছে। হর্ষই এবং হর্ষ কম খোলা থাকছে, এইটা হচ্ছে সংবৃত, এইটা হচ্ছে সংবৃত। আর এইটা বিবৃত, এটা অর্ধ বিবৃত হচ্ছে এ আর অ, এর থেকে কম খোলা থাকছে। আর দেখো অর্ধ বিবৃতের পরে আছে অর্ধ সংবৃত এ আর ও, তাহলে এইটা হচ্ছে কম খোলা থাকছে, এইটা বেশি খোলা থাকছে। এর থেকে এইটা কম খোলা থাকছে, এর থেকে এইটা কম খোলা থাকছে। এবার মনে হয় ক্লিয়ার হয়েছে। এখানে যেটা আছে প্রসৃত, প্রসৃত যেটা সেটা হচ্ছে প্রসারিত। এবারে তোমরা হর্ষই হর্ষ এ ও এ, এটা তোমরা এই ছক দেখে তোমরা যা বুঝেছো, ওই ছক দেখে নিজে খাতায় লিখবে, কোনটা উচ্চ, কোনটা উচ্চ মধ্য, কোনটা নিম্ন মধ্য, পুরো ছক আকারে তোমরা নিজেরাই লিখবে। ঠিক আছে, এটা একদম ছক দেখে সুন্দরভাবে তোমরা লিখবে। শুধু আমি এইটার মধ্যে আরেকটা জিনিস থেকে গেছে যেটা বোঝানো হলো না, সেটা হচ্ছে উচ্চারণের স্থান দেখে এগুলো কোথায় কোথায় উচ্চারিত হয়, তার জন্য একটা আমি দিয়েছিলাম, লেখা একটা দিয়েছিলাম। দেখো, এবারে তোমাদের যেটা উচ্চারণের স্থান আমি বলে দিয়েছিলাম, এরকম একটা লিখতে বলেছিলাম, অ আ ক খ কণ্ঠ ইচ যশ তালু ইট রস মূর্ধা লিত লস দন্ত উপহম ওষ্ঠ। হ্যাঁ, এই যে ভাগটা
তোমরা দেখো অ আ ক হ কণ্ঠ, এই যে ক, কয়ের বর্গ, এই যে কয়ের বর্গ, কয়ের মধ্যে কি কি আছে? ক খ গ ঘ ঙ। এবারে দেখো চ বর্গ, চ ছ দ্রবিত ঝ ঞ, তার মানে এগুলো তালুতে উচ্চারণ হবে, কটা ক বর্গ পুরোটাই কণ্ঠে উচ্চারিত হবে সবটাই। এবার ঋট্রস মূর্ধা, এই যে ট, ট বর্গ, এখানে যে ট ঠ ট ঠ মূর্ধন্য, এই ছ মুখস্থ করে নেবে। এটা তো অসুবিধা নেই মনে রাখার ক্ষেত্রে, কচরতপ সাজিয়ে নেবে। এই যে নাসিক বর্ণ লাস্টে রয়েছে, হ্যাঁ, এটা নিয়ে পরে আবার আমি আলোচনা যদি সময় পাই আমি করবো, নাহলে তোমরা যদি বুঝতে পারো আর প্রণাম করার দরকার নেই। এই ছকটা মুখস্থ রাখতে হবে, অ ক হ কণ্ঠ, এই চ তাল ঋট্রস মূর্ধা লিট্রস দন্ত উপম অষ্ট।